উপর এবং সাভারে হামলা করেছে। আমরা এর প্রতিবাদ এখানে এসেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই বলতে হবে যে তারা আগামীকাল থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু করবে। সবার আগে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার যাকে বলে থাকি আমি, এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ মুক্ত আগে করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দালাল, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন। এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। অনতি বিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। গতকালকে গাজীপুরের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে কিভাবে নির্মমভাবে ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। গাজীপুরে কয়েকজন ছাত্র নেতাকে পিটানো এবং তাদেরকে হত্যা করার পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগের জন্য দাবি উঠেছে। তার ব্যর্থতার জন্য তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি তার গায়েবানা জানাজাও পড়ানো হয়েছে প্রেস ক্লাবের সামনে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যে কতটা ব্যর্থ হয়েছেন রাষ্ট্র মোকাবেলা করার জন্য, আওয়ামী লীগ মোকাবেলা করার জন্য এবং প্রশাসন জেলে সাজানোর জন্য, এই বিষয় নিয়ে কয়েকটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে এই মুহূর্তেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। অনতি বিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। গতকালকে গাজীপুরের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে কিভাবে নির্মমভাবে ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। আজকে জুলাই অভ্যুত্থানের 6 মাস পরে এসে আওয়ামী ফ্যাসিবাদীরা এই দেশে পুনরায় তাদের যে ডালপালা সেগুলো মেলতে শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে এবং তারা মনে করছে তারা আবার ফিরে আসবে। এবং শেখ হাসিনা এ জাতির সবচেয়ে ঐক্যের বড় প্রতীক হচ্ছে শেখ হাসিনা যত বেশি হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, শেখ হাসিনা ওই দিল্লিতে তার লাঙের কোলে, ভাতারের কোলে বসে যত বেশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলবে, এ জাতির ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে সকলে আরো বেশি ঐক্যবদ্ধ হবে। শেখ হাসিনার এক ভাষণ, প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, শেখ হাসিনার এক ভাষণের কারণে পুরো বাংলাদেশে যত আওয়ামী বাকশালী প্রতিষ্ঠানগুলো আছে, শেখ হাসিনার এক ভাষণের কারণে মুজিববাদী যত প্রতিষ্ঠান আছে সবগুলো ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ ধ্বংস করে দিয়েছে। আই রিপিট, শেখ হাসিনার এক বক্তব্যের কারণে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, জুলুমকারীদের, জালিমবাজদের যত প্রতিষ্ঠান ছিল, ওই ফ্যাসিবাদের যত আস্থানা ছিল, বাকশালী আস্থানা ছিল, সবগুলো প্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে এদেশের আপামর ছাত্র জনতা উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই যে ছাত্র জনতা এখনো ঐক্যবদ্ধ আছে, একতাবদ্ধ আছে, এর রেজাল্ট, এর ফলাফল কি ছাত্র জনতার পক্ষে আছে? জুলাইয়ের অভ্যুত্থানের 6 মাস হয়েছে, এখন পর্যন্ত এই অথর্ব অযোগ্য ব্যর্থ উপদেষ্টা পরিষদ, ব্যর্থ এই যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের যারা ব্যর্থ উপদেষ্টারা আছে, এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের যারা খুনিরা আছে, গত অভ্যুত্থানে যে এত মানুষকে হত্যা করলো, 2000 মানুষকে হত্যা করলো, এখন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত করতে পারে না, তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। এদেশের মানুষ বলছে দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকতে পারে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না। এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। এবং এই সরকারের ব্যর্থতা, ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থ হচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা আছে একজন আসিফ নজরুল স্যার, তিনি আমাদের শিক্ষক, তাকে সম্মান জানাই, কিন্তু এজ এ ল অ্যাডভাইজার এই ভদ্রলোক সম্পূর্ণ ব্যর্থ। অলরেডি এই ব্যর্থ আসিফ নজরুল হচ্ছে এই যে শাওনকে গ্রেপ্তার করছে, এরপরে হচ্ছে নাম কি সাবিনা সুবা, হ্যাঁ এই সুবা, এই যে দুই নর্তকী, দুই পতিতা আওয়ামী লীগের, ওদেরকে গ্রেফতার করার পরে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে ওদেরকে আবার ছাইড়ে দিচ্ছে এবং ওদের কাছে প্রমাণ আসছে যে ওরা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অথচ ওদেরকে ছেড়ে দিছে। কিন্তু 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে নওশোবা নামক একটা মেয়ে, অভিনেত্রী, অত বড় অভিনেত্রী না, শুধুমাত্র ছাত্রদের পক্ষে দাঁড়ানোর কারণে সেই মেয়েকে রিমান্ডে নিয়ে এত টর্চার করছে, নিজের ছেলে মেয়েদের সন্তানদের চেহারা পর্যন্ত ভুলাই দিছে। আর এই সরকার লুতুপুতু করছে। আজকে দেখুন, আজকে গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে,
এটা তো একদিনের কোনো প্রকারের বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে যদি আওয়ামী লীগের বিচার না করে, এই ধরনের ঘটনা প্রতিদিন প্রতিদিন ঘটতেই থাকবে। হ্যাঁ, তো এই জন্য কারা দায়ী? এই জন্য দায়ী হচ্ছে এই যে আপনার এই অথর্ব উপদেষ্টা পরিষদ আছে না, যার মূলে হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এ ভালো মানুষ, তাকে নিয়ে কোনো কথা নাই, কিন্তু কথা হচ্ছে এই যে আসিফ নজরুল। হ্যাঁ, এই আসিফ নজরুলরা হচ্ছে এই ব্যর্থতার জন্য দায়ী। আসিফ নজরুল একটা উপদেষ্টা হওয়ার পরে, তিনি আইন উপদেষ্টা হওয়ার পরে তিনি বলতেছে এই যে অ্যারেস্ট করবে, এগুলো কি আমার কাজ? এগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ। আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি বলেন এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে এগুলো আমাদের কাজ না। 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আসিফ নজরুলদেরকে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে যদি গাজীপুরের ঘটনা যদি তারা বিচার করতে না পারে, তারা যদি এদেরকে অ্যারেস্ট করতে না পারে, বাংলাদেশের ছাত্র জনতা যদি মার্চ টু গাজীপুর শুরু করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে না হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কি থাকবে না, সেটা আমরা দেখবো না। আমরা দেখবো আমার ভাইদের উপরে হামলা করা হয়েছে, সুতরাং এর জবাব আমরা দিব। আমরা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স এগেইনস্ট বাংলাদেশ আওয়ামী লীগ। এই বালের ক্ষেত্রে আমরা এক চুলো ছাড় আমরা দিব না। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করে থাকে তাদেরকে ছাড় দিবে, গত 7 তারিখে হ্যাঁ নোয়াখালীর হাতিয়াতে এই হান্নান মাসুদের এলাকায় গুলি করছে, গতকালকে গাজীপুরের ধরনের ঘটনাগুলো ঘটাইছে। এই বাংলাদেশে এত সাহস কোত্থেকে পেল? কারণ হচ্ছে এই এই অযোগ্য উপদেষ্টা যারা আছে তাদের ব্যর্থতার কারণে। প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। এই অযোগ্য এই ব্যর্থ উপদেষ্টাদের কারণে আজকে আওয়ামী লীগ ব্যাক করার দুঃসাহস দেখাচ্ছে। আজকে তারা লিফলেট বিতরণ করছে যে তারা এই বাংলাদেশে ফিরে আসবে, লিফলেট বিতরণ করছে। আর আমাদের উপদেষ্টা ঘরে বসে আঙুল চুষছে। আজকে ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে ঐক্য নাই। আজকে ছাত্ররা এক সুরে কথা বলে, বিএনপি এক সুরে কথা বলে, জামাত এক সুরে কথা বলে, আর আওয়ামী লীগ একই সুরে কথা বলে। আজকে একটা যে বিশ্বাসহীনতা, আজকে আওয়ামী লীগ আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বিশ্বাস করে না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত বিশ্বাস করে না, এই অন্তর্বর্তী সরকারকে ছাত্ররা বিশ্বাস করে না। আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে ছাত্র জনতার, এদেশের 90% মানুষ আপনাদেরকে ওখানে বসিয়েছে তাদের দাবি আদায় করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেখানে বসে আপনারা মনে করছেন আপনারা অনেক বড় হেডোমালা হয়ে গেছেন। ছাত্র উপদেষ্টারা মনে করছে তারা অনেক বড় নেতা হয়ে গেছে, অনেক বড় উপদেষ্টা হয়ে গেছে। হ্যাঁ, একজন ফুল উপদেষ্টা হয়ে গেছে। তো এই বিষয়গুলো খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে যদি গাজীপুরের ঘটনার বিচার যদি এই জাহাঙ্গীর করতে না পারে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যদি গাজীপুরের ঘটনার বিচার করতে না পারে, মার্চ টু ওই স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার দিকে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই ব্যর্থতার দায় নিয়ে। এর আগে একবার আওয়ামী লীগের প্রতি সিম্পাথি দেখাইছিল আমাদের ওই যে একজন উপদেষ্টা, এর আগের ওই যে কি বলেন তা মিস্টার আগের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত, হ্যাঁ তাকে সাথে সইরা দেওয়া লাগছে, এবং এই সাখাওয়াতেরও সইরা দেওয়ার সময় হয়ে গেছে, আসলেই সময় হয়ে গেছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ লড়াই আমরা জারি রাখবো। আওয়ামী লীগকে আমরা এক চুল ছাড় আমরা দিব না। বাংলার জমিনে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, এবং এই রাজনীতি করতে দেওয়া হবে না। সুতরাং সেই লড়াইয়ে, সেই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একতাবদ্ধ থাকবেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কেউ যদি এই আওয়ামী ফ্যাসিবাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর চেষ্টা করে, কেউ যদি আওয়ামী দোসরদের প্রতি, আওয়ামী খুনিদের প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। বাংলার জমিনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যদি বিএনপি আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখায়, বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। জামাত দেখাইলে জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেখায়, যদি ইউনূস সরকার দেখায়, যদি নাগরিক কমিটি দেখায়, তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদেরকে ভুলে যাইতে হবে কে কোন দল করেন। আপনারা যদি মনে রাখবেন, আওয়ামী লীগ যদি ব্যাক করে, এই যে 64 জেলায় যারা আন্দোলন করছেন, একজনেরও অস্তিত্ব থাকবে না। আজকে যদি মনে করে থাকেন যে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করব, কাটাকাটি করব, এরপরে এই করে শেষ করব, ভাই করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ ব্যাক যদি করে, এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ব্যাক করে, এই বাংলাদেশে
এই 24-এর অভ্যুত্থান তারা করছেন, সে জামাত করেন, বিএনপি করেন, আর অন্য দল করেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, নাগরিক কমিটি করেন, বা গণ অধিকার পরিষদ করেন, একজনেরও অস্তিত্ব থাকবে না। বাংলার জমিনে যদি 1 ইঞ্চি মাটি আওয়ামী লীগকে ছেড়ে দেন, তার খেসারত আপনাদেরকে জীবন দিয়ে দেওয়া লাগবে। জিয়াউর রহমান এদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছিল, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, জিয়াউর রহমানকে জীবন দিয়া তার খেসারত দেওয়া লাগছে। এই বেগম জিয়াকে বছরের পর বছর জেলখানা থেকে তার খেসারত দেওয়া লাগছে মাত্র 5 কোটি টাকা। অথচ আওয়ামী লীগের বালের এক একজনের ছোট ছোট নেতা, উপজেলার নেতা, তাদের বাসা থেকেও এখন কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, তো অদূর ভবিষ্যৎ যদি কেউ মনে করে থাকেন যে দেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে, যে সকল আওয়ামী দালাল, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন। আমি হাসনাত আব্দুল্লাহর যেখান থেকে বক্তব্যটি শুনেছি, সে বলেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি একটি ইনক্লুসিভ, অর্থাৎ সকলের পার্টিসিপেশনে বা সকলের অংশগ্রহণে একটি সরকার। আসলে এটি পুরোপুরি একটা মিথ্যাচার। এই সরকার বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা ইনক্লুসিভ সরকার, এটা যদি কেউ বলে থাকে, এর চাইতে ডাহা মিথ্যাচার আমি মনে করি আর কিছু হতে পারে না। হ্যাঁ, এটা আমরা বলি যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার, অর্থাৎ জনগণ সমর্থন দিয়েছে, তা না হলে তো টিকতে পারতো না। এখন কথা হচ্ছে, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে কিন্তু আমরা চাই নাই এরকম ফরম্যাটে, এরকম আকারের, এরকম একটা অদ্ভুত সরকারকে এদেশের জনগণ কিংবা বিপ্লবের পক্ষের কোনো শক্তি চাই নাই। আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম, অর্থাৎ বিপ্লবের পক্ষের শক্তি যারা, তাদের অংশগ্রহণে, তাদের পার্টিসিপেশনে আমরা একটি সরকার চেয়েছিলাম। কিন্তু বাস্তবে করতে সেই সরকার পাই নাই। কেন পাই নাই, কি কারণে হয় নাই, কারা করতে দেয় নাই, সেটা নিয়ে বিশদ আলোচনা রয়েছে। ইতিমধ্যে আলোচনা সমালোচনা আপনারা অনেক কিছুই জানেন। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। এখন কথা হচ্ছে, আপনারা এখন দাবি করছেন যে এটি একটি ইনক্লুসিভ সরকার, এখানে সবাই আছে, এটা সেটা। আরে ভাই, এই সরকারে যদি সবাই থাকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কর্মকাণ্ড, কার্যক্রম, এভরিথিং একটা দলকে মানে সামনে রেখে তারা কার্যক্রম চালাচ্ছে। আদার্স যে বিপ্লবের পক্ষের শক্তিগুলো রয়েছে, তাদের এই সরকারের নানান যে কর্মকাণ্ড, নানান যে আপনার অ্যাক্টিভিটিস, সেখানে কোনো অংশগ্রহণ নেই। এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের 4টা মিটিং হয়েছে, মানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে। আমরা সেখানে যাই, প্রত্যেকটা দলেই যাই। আমাদের প্রত্যেকটা দলকে সময় দেওয়া হয় 2 থেকে 3 মিনিট করে, একজন বক্তব্য রাখবে। এই 1 মিনিট, মানে একজন বক্তব্য রাখবেন 3 মিনিটে বা 2 মিনিটে। এই 2-3 মিনিটে কি এমন আলোচনাটা করা সম্ভব বলে আপনি মনে করেন? তারপরে আমরা বলেছি স্টিল নাও, এই সরকার যাতে ফেলিওর না হয়, ব্যর্থ না হয়, আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং সমর্থন দিয়ে যাচ্ছি। বিকজ অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আপনারা ধানমন্ডি 32 ভাঙতে যাচ্ছেন, ভেঙে ফেলেছেন, আমাদের কোনো আপত্তি ছিল না। ফ্যাসিবাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ সিম্প্যাথি বলেন, অনুকম্পা বলেন, সহানুভূতি বলেন, কোনো কিছুই নেই, অ্যাকচুয়াল পরিমাণ নেই। এবং ফ্যাসিবাদের দোসর যারা, তাদের প্রতিও আমাদের ন্যূনতম সিম্প্যাথি নেই। এখন কথা হচ্ছে, আপনি একদিকে ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভাঙবেন, আরেকদিকে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা বানাবেন, চেয়ারে বসাবেন। এর চাইতে ভণ্ডামি আর কি আছে? এর চাইতে দ্বিচারিতার কি আছে? এই ফারুকি, মোস্তফা সরওয়ার ফারুকি, সে 5ই আগস্টের পরে লেখলো, মাননীয় প্রধান উপদেষ্টার উচিত তিনি দায়িত্ব বসার পরপরই ধানমন্ডি 32কে সগৌরবে সাজসজ্জার মাধ্যমে এটাকে যাতে আবার পুনর্জীবন দান করা হয়, এরকম বিশদ একটা লেখা লিখেছেন। সেই একই ব্যক্তিকে আপনারা আজকে চেয়ারে বসিয়ে উপদেষ্টা বানিয়েছেন, আর বোল্ডুজার নিয়ে ধানমন্ডি 32 যাচ্ছেন। ওয়াই? এখন আসেন, এটা নিয়ে অনেক কথা বলতে গেলে অনেক আলোচনা হবে। কেউ যদি মনে করে থাকেন যে ভাই আপনারা কি তাহলে ফ্যাসিবাদের পক্ষে, আরে ভাই, 22 বার হামলার শিকার হয়েছি। এই সরকারের আমলেও 1 বার হামলার শিকার হয়েছি, কিছুদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনো আমার কপালে 5টা সেলাইয়ের দাগ। জেলে গেছি, রিমান্ডে গেছি, এই ফ্যাসিবাদের দোসরদের সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে, যারা এই ফ্যাসিবাদের দোসরের তকমা দিয়ে দ্বিচারিতা এবং ভণ্ডামিতে লিপ্ত, তাদের যে গোমর, এটা জনগণের সামনে আমাদের উপস্থাপন করাটা জরুরি। আজকে দেখেন, হাসনাত আব্দুল্লাহ অনেক কথাই বলেছেন, আমি যতটুকু শুনেছি তার সেই কথা থেকে আমার বলতে হয়, আপনারা বোল্ডুজার নিয়ে 32 ভাঙতে গেলেন, খুব ভালো কথা। আপনারা সরকার চালান, এই সরকার আপনাদের। এটা কে বলেছে? মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে, সেই লিস্ট থেকে যাকে যাকে আমি চিনি তাদেরকে আমি উপদেষ্টা নিয়োগ দিয়েছি। তার মানে মাননীয় প্রধান উপদেষ্টার স্টেটমেন্ট অনুযায়ী এই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা এই ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক বা যে ছাত্র সংগঠন, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের সরকার, নাগরিক কমিটির সরকার। সুতরাং তাদের সরকার হয়ে
তাদের সরকারে ফ্যাসিবাদের দোসরদের বসা রাখবে, আরেকদিকে ফ্যাসিবাদের আস্তানা গড়িয়ে দাও, ভেঙে দাও। আরে ভাই, এর চাইতে মানে দ্বিচারিতা আর কি হতে পারে? সবার আগে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার যাকে বলে থাকি আমি, এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ মুক্ত আগে করতে হবে। এই সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দালাল, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, ফ্যাসিবাদের দোসর রয়েছে, তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন। তাহলে বলবো ইউ আর দ্য রাইট ওয়ে, রাইট ট্র্যাক। তাহলে আমরা বুঝবো যে আপনারা সঠিক ট্র্যাকে রয়েছেন, রাইট ওয়েতে রয়েছেন। যদি না পারেন তাহলে বুঝবো আপনারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। সচিবালয়ে 95% আমলা বা সচিব জি। আওয়ামী লীগের দোসর। আপনাদের কি কর্মসূচি? তার মানে কি আফগানিস্তানের আপনার কোনো কর্মসূচি আমরা দেখলাম 32-এর না, বিষয়টা নিয়ে কোনো আপনার কর্মসূচি দেখি নাই। 32-এর বিষয়টাকে আপনার খুব বেশি সমর্থন করছেন না? না, খুব বেশি সমর্থন করছি না বিষয়টি এমন নয়। আমরা চাই ফ্যাসিবাদের যে সকল আস্তানা এবং ফ্যাসিবাদের দোসর, তাদেরকে সমূলে উৎপাদন করা হোক। এখন কথা হচ্ছে এই উৎপাদনটা করবে কে, করবেটা কি? হুম। আজকে যে সরকার, এই সরকার কারা নিয়েছে? তারাই তো এনেছে, ছাত্র জনতা এনেছে। তো সরকারকে এনে আপনি একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে আপনি আবার সিস্টেম বহির্ভূত, নিয়ম বহির্ভূত কাজ করবেন, তাহলে তো এটা চলতে পারে না। আজকের এই টকশোতে মানে সাইফুর সাগর, আপনি হচ্ছেন কি পরিচালক, সঞ্চালক। হুম। আপনি যদি না থাকেন, আপনি যদি এসে বলেন যে আপনারা 4 জন আলোচক আছেন, যে যার মতো আলোচনা করতে থাকেন, এটা কি টকশো থাকবে? থাকবে না। এটা কি হবে আপনি নিজেও জানেন। তো সুতরাং স্টিল নাও বাংলাদেশ একটা সিস্টেমের মধ্যে চলছে। এই সিস্টেম কারা তৈরি করেছে বা এই সিস্টেমের মধ্যে কারা পেরে? তারা যারা সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যারা সরকার বানিয়েছে, যারা এই সরকারের অংশীজন, তারাই। সুতরাং তারা সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম বহির্ভূত যদি কোনো কাজ করে থাকে, এরপরে কোনো যদি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়, এই দায়ভার কে নিবে? তারা স্বীকার করুক, বলুক যে যা কিছু ঘটবে আগামীতে সব দায়ভার আমাদের, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কিছুক্ষণ আগে ইরানের মানে আজকে জাতীয় দিবস উপলক্ষে তাদের প্রোগ্রাম ছিল হোটেল ওয়েস্টিডি, সেই অনুষ্ঠান থেকে কিছুক্ষণ আগে মাত্র আমি আসলাম। সেখানে সকল দেশের কূটনীতিকরা, যারা অ্যাম্বাসেডর বা হাইকমিশন, তারা উপস্থিত ছিলেন। সেখানে অনেক মানে কূটনীতিক এসব ঘটনা নিয়ে কিছুটা মানে তারা উদ্বিগ্ন, যে বাংলাদেশের এই যে পরিস্থিতি, উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। তো এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, ভাই আপনি ভেঙে চুরে খান খান করে দেন। 5ই আগস্ট কেন করলেন না? 6 তারিখ কেন করলেন না? 7 তারিখ কেন করলেন না? তখন কোথায় ছিলেন? কেন ঘুমিয়েছিলেন? তখন তো সরকার ছিল না, তখন যা ইচ্ছা তাই করতেন, যাই হয়ে যাইতো। তখন করেন নাই। সরকারের মানে কি বলে, হাসিনার ফ্যাসিবাদী সংবিধানের আন্ডারে সরকার বানালেন, ফ্যাসিবাদের আন্ডারে দেশ চালাচ্ছেন। কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা চোখপুর অপসারণ চাইলাম, তারাও চাইলো। তারা কর্মসূচি ডাক দিল কোথায়? কেন্দ্রীয় শহীদ মিনারে। এই কথাগুলো বললে তাদের কোমরে আর মানে প্যান্টের বেল্ট থাকবে না, প্যান্ট খুলে যাবে। আমরা আন্দোলনের ডাক দিলাম, আমরা সেই চোখপুর বাসভবন তথা বঙ্গভবনের সামনে গেলাম। সেখানে বিশাল আলোচনা। সেখানে তাদের নির্দেশে আমাদের উপরে টিয়ার সেল মারা হয়েছে, সেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। হ্যাঁ, বিএনপি চাই নাই, ভালো কথা, আপনারা বিএনপির এগেইনস্টে বক্তব্য দেন, কথা বলেন। তারা কি করলো? আমাদেরকে বারবার টেলিফোন করছে, ভাই যে কোনো মূল্যে ফিরে আসেন, আন্দোলন স্থগিত করেন, এটা করেন সেটা করেন। কেন রে ভাই? আপনারাই তো আগে ডেকেছেন, আপনারাই বললেন চোখপুর পদত্যাগ চাই, পদত্যাগের দাবিতে আন্দোলন ডাক দিলেন। আমরাও মাঠে নামলাম, আমরাও রাজপথে আন্দোলন ডাক দিলাম, অবস্থান নিলাম। সেই অবস্থায় আপনারা টিয়ার সেল মেরে এটা সেটা করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলেন, ফিরে আসলেন। আপনারা এখন পর্যন্ত কোন দাবিতে সলিড একটা অবস্থানে রয়েছেন বলেন? হুম। কোন দাবিতে? না এই দাবিতে সলিড, এটা হতেই হবে যে কোনো মূল্যে, এট এনি কস্ট। আমি দেখি নাই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে নির্দিষ্ট একটা দল বানানোর জন্য তারা নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, নানাভাবে। হুম। আজকে হাসনাত আবদুল্লাহ যখনই বলেছে এই সরকার ইনক্লুসিভ সরকার, হোয়াট ইজ দিস? কিসের ইনক্লুসিভ? আজকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করা হয়। এই যেমন ক্রীড়া ও যুব মন্ত্রণালয় দেখলাম জাতীয় কি একটা কমিটি করা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায়। সেই কমিটিতে অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা, তাদেরকে ঢোকা হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসাবে। এখন আমার প্রশ্ন, এই সরকার যদি ইনক্লুসিভ সরকার হয়ে থাকে, তার মানে এই সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমাদের, আমরা বিপ্লবের পক্ষের শক্তি, এই বিপ্লবের সবচাইতে বড় অবদান প্রত্যেকটা রাজনৈতিক দলে রয়েছে। তাহলে সেই ছাত্র প্রতিনিধির জায়গায় কেন অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনের তারা থাকবে? হ্যাঁ, তারা বলতে পারে 10টার মধ্যে আমরা 5টা বা 6টাই আমাদের জি। ছাত্ররা থাক, বাকিটাতে শিবির আছে, ছাত্রদল আছে, শেষ করুন। আমাদের ছাত্র অধিকার পরিষদে আপনারা থাকেন। তাহলে আমরা বলতে পারতাম যে ইয়েস, ইটস অ্যাবসলিউটলি এ ইনক্লুসিভ সরকার। বাট তারা তো সেটা করে নাই। তারা তাদের লোক রাইট। ঢুকাচ্ছে, সবকিছুই তারা করছে, এভরিথিং। এরপরে এরা বলছে কি না ইনক্লুসিভ সরকার, যা কিছু হবে দায়ভার সবার। মানে জি। মধু খাবেন আপনারা, আর বিপদ তৈরি হলে, সমস্যা তৈরি হলে দায়ভার নিতে হবে পুরো রাজনৈতিক মহলকে। এটা চলতে দেওয়া হবে না। এই সরকার বিপ্লবের 5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কি করতে পেরেছে?
জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা কেউ ধ্বংস বাস্তবায়ন করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমরা জানি যে এই সরকার পারবে না। বিকজ এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে কোশ্চিন কালেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। যেহেতু তারা পারবে না, আমরা জেনে বুঝে এই সরকারকে সমাধান কল্পে নানান সাজেশন দিয়েছি, পরামর্শ দিয়েছি, বাট তারা আমাদের সাজেশন পরামর্শ একটাও গ্রহণ করে নাই। এই জন্য এই সরকার আজকে বিপদের দিকে ধাবিত হচ্ছে। তারা নিজেরাও বিপদে পড়বে, বাংলাদেশকে বিপদে ঠেলে দিবে। কিন্তু আমাদের কষ্টটা লাগে কোন জায়গায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করতে হবে। আমি আসছি আপনি এই মন্তব্যটাকে আমি নিয়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে এখন পর্যন্ত আসলে আস্থা রেখে যাচ্ছি, বিকজ হি ইজ এ গ্লোবাল ফেস। আমরা মনে করি বাংলাদেশের একমাত্র গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তার জন্যই মূলত আজকের এই বাংলাদেশ, মানে এই পর্যন্ত। তাছাড়া এই উপদেষ্টা প্যানেলের কাউকেই আপনি ঠিক মনে করছেন না? ইউনূসের ফেসকে ব্যবহার করে, আমি শেষ করি অল্প সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফেসকে ব্যবহার করে আজকে নানাভাবে নানা রকম যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ফেস নষ্ট হয়ে যাবে। কিছুদিন পরেই মানুষ তাকে নিয়ে প্রশ্ন করবে। তার ফেস নষ্ট হওয়া মানে আন্তর্জাতিক এরেনাতে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়া। সামগ্রিকভাবে আমরা একটা নেতিবাচকতার দিকে যাচ্ছি। আর এই জন্য দায়ী কারা? তারা দায়ী, আমরা নই। উই আর রেডি টু কোঅপারেট এই সরকার। আপনি সরকারের কাঠামো নিয়ে বড় ধরনের কাঠামো নিয়ে বড় দাগের আপনি আপত্তি তুলেছেন এবং অভিযোগ যে এই সরকারের কাঠামোটাই ভঙ্গুর। শুধু কাঠামো না, আমার কথা হচ্ছে এই সরকারকে আমরা কেন এনেছি ভাই? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রমাণ করতে পারেনি। ভাই 30 সেকেন্ড। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদেরকে দায়িত্ব দিয়েছি, ফ্যাসিবাদের চিহ্নগুলো মুছে ফেলেন, ফ্যাসিবাদের দোষরদের উৎখাত করেন, বিতাড়িত করেন। আপনি একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে সরকার প্রধানের চেয়ারে বসিয়ে আপনি কেন আবার নিজে দায়িত্ব নেবেন? ওয়াই? তাহলে এই সরকারের কাজটা কি? এই সরকারকে বলেন যে আপনার বাসায় চলে যান, যা করার আমরা করবো। বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা বলো যে ভাই ঠিক আছে, সরকার আপনারা 6 মাস চালিয়েছেন, এখন বাসায় যান, যা করার আমরাই করবো, সেটা বলে দেন। ফাইন। নিয়মের মধ্যে ঢুকালেন, আবার নিজেরাই যা ইচ্ছা তাই করবেন। হোয়াট ইজ দিস? এই সরকারের উচিত প্রত্যেকটা দশকে বাংলাদেশ থেকে উৎখাত করা, বিতাড়িত করা, প্রত্যেকটা জায়গা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই সরকার পারে নাই। কেন পারে নাই? পারবে না। এদের ফিটনেস নেই, যোগ্যতা নেই, কোয়ালিটি নেই। আওয়ামী দোষরকে উপদেষ্টা বানাবেন আর বলবেন যে আওয়ামী আস্তানাগুলো ভেঙে দেন, চুরমার করে দেন। এর চাইতে ভণ্ডামি, দ্বিচারিতা আর কিচ্ছু হতে পারে বলে আমি মনে করি না। আগে ফারুকিকে সরান, আওয়ামী দোষরদের সরান, তারপরে বোল্ডোজার নিয়ে সব আস্তানা ভেঙে ফেলেন। স্যালুট জানাবো। মানে ফ্যাসিবাদের দোষরদের নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবে। ফ্যাসিবাদের দোষরদের নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে। জি, প্রিয় দর্শক, আপনারা একমত কিনা জনাব ফারুক হাসানের সাথে? ফারুক হাসান অনেক কথাই বলেছেন। আওয়ামী দোসরদের উপদেষ্টা বানিয়ে বা উপদেষ্টা পরিষদে রেখে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ কতটুকু সম্ভব? আমার বেশ কিছু বক্তব্য নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন। তা আমি মনে করি আজকে সে বিষয়ে কিছু ব্যাখ্যা আমি নিজেই আজকে দেব আপনাদের উদ্দেশ্যে। এই যে ধরেন আমরা ধানমন্ডি 32-এ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সেখানে গেলেন, ব্যাপক ভাঙচুর হলো। এখন এটার পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন, এটা নিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়, কিন্তু এই বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা কেউই করে না যে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে এই যে 32-এ গেলেন কিংবা বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে চুরমার করে দিচ্ছেন, কেন বিক্ষুব্ধ হলেন? কারণ আওয়ামী লীগের পলাতক কমান্ডার খুনি হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে বেকায়দায় ফেলার উস্কানি দিচ্ছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানি দিচ্ছেন। আর এই উস্কানির কারণেই মূলত আমার দেশের জনগণ, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি 32 অভিমুখে যাত্রা করলেন বোল্ডোজার নিয়ে। দ্যাট ইজ ফাইন, কিন্তু আমার প্রশ্নটি আরেক জায়গায়। কোথায় জানেন? এই যে হাসিনা বা তার দোসররা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য কিংবা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, এই যে ষড়যন্ত্রটা তিনি করছেন, কি কারণে করছেন, কাদের কারণে করছেন? নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তিনি ফুয়েল পাচ্ছেন,
সাহস পাচ্ছেন। তা না হলে এমনি এমনি তো ষড়যন্ত্র করার কথা নয়। মানে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগাবে, বাংলাদেশকে একবারে মানে বিশৃঙ্খল করে দিবে, এই সরকারকে উৎখাত করবে, এই যে দুঃসাহস শেখ হাসিনা দিল্লিতে বসে দেখাচ্ছেন, নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে তিনি সেই সাহসটা পাচ্ছেন, ফুয়েলটা পাচ্ছেন। সেই ফুয়েল পাওয়ার জায়গাটা কোথায়? সেই ফুয়েলটা কোত্থেকে আসছে? আমি বলছি, সেই ফুয়েল বাংলাদেশেই তার ট্যাঙ্কারটি রয়েছে। সেই ফুয়েল পাওয়ার যে ট্যাঙ্কার, মানে যে ট্যাঙ্কার থেকে ফুয়েলটি যাচ্ছে, সেটা বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদে রয়েছে। কিভাবে জানেন? যখন আওয়ামী দোসররা দিল্লিতে সকালে ঘুম থেকে উঠে সামনের দিকে তাকাই, দেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আমাদের লোক আছে। যখন আওয়ামী দোসররা কলকাতায় বসে ডানে তাকায়, দেখে সচিবালয়ে 90% আমাদের। যখন আওয়ামী খুনিরা ভারতে বসে বসে দেখে বামে তাকায়, পুলিশ বাহিনীতে 90% আমাদের। আপনারাই বলুন, আওয়ামী লীগ বাংলাদেশকে বেকায়দায় ফেলানোর দুঃসাহস দেখাবে না কিভাবে? সেই দুঃসাহস দেখানোর জন্য দায়ী তো আমরা, এই সরকার, এই সরকারের দায়িত্বশীল যারা আছে তারা নয় কি? আপনি একদিকে 32 ভেঙে ফেলছেন, ভেঙে ফেলুন, কোনো অসুবিধা নেই। আরেকদিকে সেই 32 ভাঙার পক্ষের যারা বা দায়িত্বে যারা রয়েছেন, এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি কি বলছেন? যে ধানমন্ডি 32কে প্রধান উপদেষ্টার উচিত এটাকে রিবিল্ড করা, পুনর্নির্মাণ করা, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। মানে চিন্তা করে দেখেন, সরকারের উপদেষ্টা একদিকে কি বলছে? এটাকে ঠিক করতে করা দরকার, এটাকে রিবিল্ড করা দরকার, এটাকে পুনর্জীবন দেওয়া দরকার। আরেকদিকে আপনারা এটাকে মাটির সাথে ঘুরাই দিচ্ছেন। ভাই, আগে নিজেরা একটা জায়গায় আসেন। সরকারের দায়িত্বশীল আপনারা একটা জায়গায় আসেন, তাহলে একটা সলিড বক্তব্য হবে। এক একজন এক এক রকম বক্তব্য দিলে তো হবে না। এদেশের জনগণ তো 5ই আগস্টেই সেই ফ্যাসিবাদের হেডকোয়ার্টার নাম দিয়েছিলাম আমি এই ধানমন্ডি 32কে। এই ধানমন্ডি 32 রাখার আসলে যৌক্তিক কোনো কারণও তো নেই। অনেকে আমাকে টকশোতেও বলে, গতকালকে এসএ টিভিতেও এই কথা বলেছে, তার আগের দিন আর টিভিতে বলেছে। আমি পরিষ্কারভাবে বলেছি যে দেখুন, এই 32 নম্বর বাড়িটি আপনারা বলছেন ঐতিহাসিক বাড়ি। হ্যাঁ, হতে পারে এটা এক সময় ঐতিহাসিক ছিল, বাট বিগত 15-16 বছরে কি এমন বিশেষত্ব আওয়ামী লীগ দেখাতে পেরেছে এই বাড়িটির পক্ষে যে জনগণ এই বাড়িটি সংরক্ষণ করবে? বরং এই বাড়িটি থেকে জনগণের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বাড়িটিতে বসে বাংলাদেশের জনগণকে গুম করার পরিকল্পনা করা হয়েছে। এই বাড়িটিতে বসে জনগণকে ক্রস ফায়ারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই বাড়িটি নিয়ে জনগণ বিক্ষুব্ধ হবেই। এটা নিয়ে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই, কষ্ট নাই ভাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফ্যাসিবাদের দোসরদের আস্তানা, ফ্যাসিবাদের দোসরদের নিয়ে তাদের প্রতি আমার বিন্দু পরিমাণ সিম্প্যাথি বলেন, সহানুভূতি বলেন, অনুকম্পা বলেন, কোনোটাই নেই। এক বিন্দু পরিমাণ নেই, ছিটে ফোটাও নেই। কিন্তু আমার প্রশ্ন, আপত্তি আরেক জায়গায়, যে আপনি ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কিভাবে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন? আগে কোনটা জরুরি? জীবন্ত ফ্যাসিবাদকে আগে হটানো দরকার নাকি মৃত ফ্যাসিবাদকে? ধরেন এই যে ইট কনক্রিটের যে বাড়ি ঘর আস্তানা, এগুলো হচ্ছে মৃত ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের আস্তানা। আর জীবন্ত ফ্যাসিবাদ গুলো যমুনাতে আছে, সচিবালয়ে আছে, পুলিশের হেডকোয়ার্টারে আছে। কিন্তু আপনাদের জীবন্ত ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে তেমন কোনো কর্মসূচি, হাকডাক আমরা লক্ষ্য করছি না। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা সোচ্চার। 64 জেলায় আমরা সমাবেশ করলাম গত পরশুদিন। একযোগে 64 জেলার ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিলাম যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, গণহত্যার বিচার দ্রুত করা হয়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়। এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা সোচ্চার। তারা স্ট্যান্ড পদে পদে চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। এইভাবে করলে তো হবে না ভাই, এভাবে করলে তো হবে না।
মোস্তফা সরোয়ার ফারুকের মতো আওয়ামী দোসরদের উপদেষ্টা চেয়ারে বসাবেন, উপদেষ্টা বানাবেন, আর আরেকদিকে ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাবেন। এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। হাউ ক্যান ইট পসিবল? আজকে ইরানের জাতীয় দিবস উপলক্ষে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, ইরানের রাষ্ট্রদূতের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করেছে, আমরা সবাই গিয়েছিলাম। সেখান থেকে কিছুক্ষণ আগে আসছে সকল দেশের অ্যাম্বাসেডর, দূতাবাস, কূটনীতিকরা সেখানে উপস্থিত। অনেকে এসব নিয়ে প্রশ্ন তুলছেন, কথা বলছেন। এই যে প্রশ্ন তোলা, কথা বলা, এই সুযোগটা কে তৈরি করে দিল? আপনারা দিয়েছেন, আপনারাই দিয়েছেন। এই সরকার আমরা তো চাই নাই, চেয়েছিলাম, একজনও চান নাই। এদেশের মানুষ চাই নাই যে অন্তর্বর্তীকালীন নামক এরকম একটা উদ্ভট সরকার। এদেশের জনগণ চেয়েছিল একটা বিপ্লবী সরকার হবে, জাতীয় সরকার হবে। দেখেছেন না সিরিয়াতে? সেই হচ্ছে রিয়েল হিরো। ক্ষমতার চেয়ারে বসেই ফ্যাসিবাদের দোসরদের 35 জনকে ফাঁসি দিয়েছে এক অর্ডারে। চেয়ারে বসেই ঘোষণা দিয়েছে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে জাতীয় সরকার হবে এবং এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। আমি 5 আগস্টের পরপরই অনেকগুলো টকশোতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঘোষণা দেয় আগামী 3 বছর থাকবে বা 2 বছর থাকবে বা এত বছর থাকবে, বাট সেই টাইমের মধ্যে বাংলাদেশকে তিনি অমুক জায়গায় নিয়ে যাবেন, যে আমরা সিঙ্গাপুরের কাতারে নিয়ে যাব বা ইন্দোনেশিয়ার কাতারে নিয়ে যাব বা বাংলাদেশকে মালয়েশিয়ার প্যারালাল একটা জায়গায় নিয়ে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের 99% মানুষ তার পক্ষে থাকতেন, সমর্থন দিতেন। কিন্তু আজ পর্যন্ত তারা না কোনো রোডম্যাপ দিয়েছে, না কোনো জনগণের কল্যাণে কিছু দেখাতে পেরেছে, কিচ্ছু দেখাতে পারে নাই। বলেন, ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে থাকলেন, পত্রিকাগুলা নিউজ করেছে 3 মাস তিনি দেশে ছিলেন, আর এই সরকারের পুলিশ নাকি খুঁজেই পায় নাই, গোয়েন্দারা জানেই না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি? হাসিনার পরেই তো ওবায়দুল কাদের সবচেয়ে বড় কালপ্রিট, ক্রিমিনাল, আসামি। তার ব্যাপারে যদি বাংলাদেশের পুলিশ না জানে, গোয়েন্দারা না জানে, তাহলে এই উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল না? তাকে বহিষ্কার করা দরকার। করেছে? করে নাই। এখন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের কয়জনকে গুলি করেছে? কয়জনকে গ্রেপ্তার করেছে বলেন? করা হয়নি। এই যে হান্নান মাসুদ, নোয়াখালীর ছেলে বোধ হয়, হাতিয়ার, তার এলাকায় নাকি আওয়ামী সন্ত্রাসীরা তাদের ছেলেপেলেদের উপরে গুলি চালিয়েছে। সে রাত্রে বেলা চলে গেল যমুনার সামনে, রাস্তা অবরোধ করলো। হোয়াট ইজ স্টুপিডিটি! তারাই সরকার, তারা সরকারে বসে আছে, তারাই তো সরকার। তা ভাই তোমরা বাধ্য করো না কেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাই দাও, নতুন একজন যোগ্য ব্যক্তিকে বসাও যে বিচার করতে পারবে, আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে। ক্ষমতা তাদের হাতে, চেয়ার তাদের হাতে, বাট তারা সেটা করছে না। বুঝার চেষ্টা করেন, আবেগে কমেন্টে এসে উদ্ভট কথা বলিয়েন না ভাই। থিঙ্ক ডিপলি, মাথা খাটিয়ে থিঙ্ক করেন, চিন্তা করেন। তারা কি করে? ওই পাতারটাও খাই, মাটিরটাও নিচেরটাও কুড়াই। তারা সরকার, তারা বিরোধী দল, সব তারা। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন একবার? তো এই জায়গায় আমরা বড় আপত্তি জানিয়েছি। এভাবে চলতে পারে না ভাই, চলতে পারে না। মানুষের যা অবস্থা, আমরা মনে প্রাণে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই সরকার সফল হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটা আল্লাহর রহমত। আমি ফারুক হাসান বলছি, এরকম পরিস্থিতিতে উনি না থাকলে, অন্য কেউ চেয়ারে বসলে বাংলাদেশ হয়তো বা এতদিন মায়ানমারের দিকে চলে যেত। মায়ানমারের মতো এখানে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারত, কু পাল্টা কু, অনেক কিছু ঘটে যাইত। তার মতো ব্যক্তি আমরা পেয়েছি, এটা একটা রহমত। কিন্তু এই রহমতকে আমরা কাজে লাগাতে পারছি না, হয়তোবা পরিকল্পিতভাবে কাজে লাগাতে দেওয়া হচ্ছে না। তার মাথায় কাঁঠাল ভাঙিয়ে এখানে ফ্যাসিবাদের দোসর ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত। কিন্তু আমরা এখনো চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হোক। তিনি সফল না হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কলঙ্কিত হবে, আন্তর্জাতিকভাবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ গ্লোবাল লিডার, গ্লোবাল ফেস। তার একটা আন্তর্জাতিক ইমেজ আছে।
এই ইমেজ যদি বিন্দু পরিমাণ কালো দাগ লেগে যায়, আন্তর্জাতিক মহলে আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে। আমরা সেটা চাই না। এই যে আমরা নির্বাচনের কথা বলি, কেন বলি জানেন? বাধ্য হই। আমি ফারুক হাসান অসংখ্যবার বলেছি, আগে সংস্কার তারপরে নির্বাচন। কিন্তু এখন প্রশ্ন, এই সরকারকে আসলে সেই সংস্কার করতে পারছে বা করতে পারবে বলে আপনারা মনে করেন? মানে এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, যে দক্ষতা, এই ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব? অসংখ্য মানুষ লাইভটি দেখছেন, দেখবেন, আপনারা বলুন সম্ভব না। এই জন্য আমরা বারবার বলেছি যে উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকারে রূপান্তর করেন, বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে এখানে অংশীজন নেন, এটাকে বাড়ান, পরিসর বৃদ্ধি করেন, তাহলেই একটা ইনক্লুসিভ সরকার হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশিত সংস্কার হবে। কিন্তু সেটা তারা করে নাই, বরং যা করছে তা আলটিমেটলি বাংলাদেশকে একটা, আমি মনে করি, বিপদের দিকেই নিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুগণ, কথা আর বেশি বাড়াতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, এই সরকার সফল হোক, এটা মনে প্রাণে চাই, কিন্তু সফল হওয়ার তেমন কোনো লক্ষণ চোখে পড়ছে না, কোনোভাবে পড়ছে না। কেন, কি কারণে, তা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনে বুঝতে পেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা ব্যর্থতা করে দিয়েছে। তিনি যে মিন করে চালাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হোম মিনিস্টার, তিনি এভাবে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করা যাবে না। একজন শক্তিশালী বিপ্লবী লোক লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং প্রশাসন ঢেলে সাজাতে হবে, প্রশাসনকে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আর আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ পেলে কোনো দয়া দেখানো যাবে না, সেটা না করে বরং নিমি করে চলতেছে। এভাবে চললে তো আর হবে, এবার চললে তো দেশ ধ্বংস হয়ে যাবে। এবার চললে আওয়ামী লীগ আপনাদেরকেই আবার এসে হত্যা করবে, সেই সুযোগকে আপনারা আপনাকে দিতেছেন। এই জন্য আমাদের প্রেস ক্লাবের সামনে আছে গায়েবানা জানাজা পড়ানো হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার প্রতীক রেখে তার জানাজা পড়ানো হয়েছে। বলা হচ্ছে যে সে যদি কাজই করতে না পারে তাহলে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী রেখে লাভ কি, এই জন্য তার জানাজা পড়িয়ে দিচ্ছি। চিন্তা করতে পারে মানুষ কতটা মানুষ একটা ক্ষিপ্ত হয়েছে তার উপর। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচিত হবে প্রশাসন ঢেলে সাজিয়ে সরকার, পুরো দেশ সরকারের নিয়ন্ত্রণে নেওয়া যাওয়া। কিন্তু দেশটা আসলে সরকারের নিয়ন্ত্রণ নেই, যার যেমন নেই তেমনি কাজ করতেছে। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সন্ত্রাসী করতে পারে, এটাকে আমাদের ভাবতে হয়। এটা আমরা বলবো দ্রুত মোকাবেলা করুন, আমাকে আপনার পদত্যাগ করতে ছাত্ররা বাধ্য করবে।